যেহেতু বিধানসভা ভোট রয়েছে, তো পরীক্ষা অনেকগুলাই হওয়ার চান্স রয়েছে। তো ভালো করে তোমাদের কিন্তু পড়াশোনাটা শুরু করো সবাই, ঠিক আছে? অন্তত পরীক্ষাটা দিতে পাবে, 25 সালে অনেকগুলাই পরীক্ষা পাবে। আজকে ধরো এটা মানে অনলাইনে যেটা করছি সেটা জিকে আলোচনা করছি। জিকে তোমাদের এমনি ক্লাস যেরকম হচ্ছে হোক, আমি এখানে মেনলি কোশ্চিন ধরে ধরে আলোচনা করব, ঠিক আছে? একটা কোশ্চিনের থেকে আর কি কি কোশ্চিন হতে পারে বা কীরকম কী কোশ্চিন হয়, বিভিন্ন প্রিভিয়াস ইয়ারগুলাই আলোচনা করব মেনলি। কথাগুলো মানে শুনবে শুধু যে কীরকম কোশ্চিন হয়। এখানে ধরো ডিসপ্লেতেও দেখানোও যাচ্ছে না কিছু সেরকম। তো আমাদের তোমার যেটা হচ্ছে কি, যে কোনো তোমার কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু মেনলি আমাদের আছে জিকে, ম্যাথ আর ইংলিশ, এই তিনটে বিষয় রয়েছে। তোমাদের দেখো ম্যাথ আমি করাচ্ছি অফলাইনে ক্লাসে, তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যাথের কিন্তু একটা নির্দিষ্ট সিলেবাস আছে। সেটা তোমরা প্র্যাকটিস করে করে, বা তুমি যদি মনে করো যে 700 বা 1000 অঙ্ক আমি সিলেক্টেড করে নেব, তারপরে বা প্রিভিয়াস ইয়ার করলেও তুমি কিন্তু পরীক্ষায় ম্যাথ অনেক কমন পেয়ে যাবে। কিন্তু জিকের ক্ষেত্রে তোমার পার্টিকুলার কোনো সিলেবাস নেই, মানে এত যে সাবজেক্ট রয়েছে তুমি ভাবতে পারবে না। কারণ পরীক্ষা 2-5টা দেওয়ার পরে তোমরা রিয়েলাইজ করতে পারবে যে কোনো কোনো পরীক্ষায় দেখবে বা কোনো একটা বছরে হয়তো ইতিহাস থেকে বেশি কোশ্চিন চলে আসলো, পরের বছর তুমি ইতিহাস পড়লে বেশি, হয়তো কোনো একটা সাবজেক্টকে বাদ দিয়েছো, সেই সাবজেক্টে বেশি কোশ্চিন চলে আসছে। তো জিকের ক্ষেত্রে তোমাদের মেনলি যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা সাবজেক্টে সমান দক্ষ হতে হবে। তুমি কোনো কিছুকে বাদ দিলে হবে না, কারণ কোন বছর কীরকম কোশ্চিন হবে সেটা কিন্তু বলা যাবে না। কোনো বছরে সায়েন্স থেকে বেশি কোশ্চিন আসছে, কোনো বছরে ইতিহাস থেকে বেশি কোশ্চিন আসছে, কোনো বছরে আবার জিওগ্রাফি থেকেও বেশি কোশ্চিন আসছে। তো এতগুলা জিনিসকে মাথায় রেখে কিন্তু তোমাদের জিকেটা রেডি করতে হবে। এবার জিকেটা তোমার একদিনে কিন্তু রেডি হবে না, বা একবারেই তুমি যদি মনে করো যে আমি একটা চ্যাপ্টার পড়লে মানে এই চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হয়ে গেল, এরকম নয়। কিন্তু জিকেটা তোমাকে ধীরে ধীরে প্র্যাকটিস করে করে যত দিন যাবে তত ইমপ্রুভ হবে, ভুল হবে আবার ইমপ্রুভ হবে, তবে কিন্তু জিকেটা রেডি হবে। ম্যাথের ক্ষেত্রে কি, তোমার একটা চ্যাপ্টার ধরো তুমি শুরু করলে, সেই চ্যাপ্টারতে কি হচ্ছে 10 থেকে 15 বা 20 টাইপের অঙ্ক আছে, তার বেশি কিন্তু টাইপ নেই। তো আমাদের যদি 10টা চ্যাপ্টার থাকে, প্রত্যেকটা চ্যাপ্টারে যদি 20টা করে অঙ্ক, মানে 20 টাইপের অঙ্ক থাকে, তাহলে 200টা টাইপের অঙ্ক করলে কিন্তু আমাদের পুরো ম্যাথের সিলেবাস শেষ। একই রকম গল্প কিন্তু রিজনিংয়ের ক্ষেত্রেও, কিন্তু জিকের ক্ষেত্রে এরকম কোনো তুমি আইডিয়া করতে পারবে না। কারণ জিকে যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, জেনারেল সায়েন্সের মধ্যে আবার ফিজিক্স রয়েছে, কেমিস্ট্রি রয়েছে, বায়োলজি রয়েছে, সায়েন্স টেকনোলজি রয়েছে, কম্পিউটার রয়েছে, ঠিক আছে? এতগুলা সাবজেক্ট রয়েছে, তাহলে জিকের সিলেবাসটা কিন্তু অনেকটাই বড়, ঠিক আছে? আর একটা জিনিস যেটা হচ্ছে তোমার জিকের ক্ষেত্রে তুমি একদিনে রেডি হতে পারবে না, ধীরে ধীরে বিভিন্ন কোশ্চিন আলোচনার মাধ্যমে কিন্তু তোমাকে রেডি হতে হবে। তো এই অনলাইনে আমি যেটা মানে এখন যেটা শুরু করতে যাচ্ছি, বা আমার যেটা ইচ্ছা আর কি, আমি বিভিন্ন কোশ্চিন তোমাদের আলোচনা করব। তো দেখো ক্লাসটা তাহলে শুরু করি। হ্যাঁ, আজকে প্রথমে তোমাদের শুনতে পাচ্ছ তো কথা? আরেকবার বলো। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, পরিষ্কার হচ্ছে কথা? হ্যাঁ। এবার আজকে তোমাদের যেটা আমি আলোচনা করব, মানে এনটিপিসি রেলের যে কোশ্চিনগুলো এসছে, মানে আমি তোমাদের বলে দেবো যে কোন কোশ্চিন। এবার এরকমভাবে আমি যেমন তোমাদের ডাব্লিউবিপির যে ম্যাথের কোশ্চিনগুলো প্রিভিয়াস ইয়ার করাচ্ছি, একই রকমভাবে জিকেও এইভাবে ধীরে ধীরে করাবো। বোঝা গেল কি বললাম? কোনো দিন হয়তো বললাম কলকাতা পুলিশের 2019 সালে যতগুলো জিকে এসছে তার ডিসকাশন করব, ঠিক আছে? এরকমভাবে আমরা প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার, কারণ প্রিভিয়াস ইয়ারই তোমাকে সিলেবাস সম্পর্কে ধারণা দেবে বা সঠিক গাইডেন্স দেবে, ঠিক আছে? আজকে তোমাদের যেটা করছি আমি, রেলের জন্য, রেলের গ্রুপ মানে রেলের এনটিপিসিতে যে পরীক্ষাটা হয়েছিল 2016 সালে, তো সেই শিফটের কিছু কোশ্চিন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব, ঠিক আছে? তো শুরু করি, দেখো কি রয়েছে। প্রথম যে কোশ্চিনটা রয়েছে আমাদের, যে রাওলাট আইন কত সালে পাস হয়? তোমরা যদি কেউ জেনে থাকো সে কিন্তু একবার টুক করে অ্যান্সারটা দিয়ে দেবে। জানো কেউ রাওলাট আইন কত সালে পাস হয়? স্যার অপশন দিলে ভালো হয়। আচ্ছা, অপশন পাবে না এখানে, অপশন দিতে গেলে হয়ে যাবে যদি তোমার মনে পড়ে। এবার শোনো আমি বলি তোমাদের, রাওলাট আইনটা পাস হয়েছে 1919 সালে, মনে থাকবে।
রাওলাট আইনটা পাস হয়েছিল 1919 সালে। এই রাওলাট আইন পাস হওয়ার জন্য আমাদের মানে এই কোশ্চেনটা যেটা হয় একদম এক্সাক্ট ডেটটাও কিন্তু মনে রাখতে হয়। সেটা হচ্ছে কি 18ই মার্চ 1919 সালে। বোঝা গেল কি বললাম? কতই বললাম? 18ই মার্চ 1919 সালে রাওলাট আইন হয়েছিল। এই আইনটার বৈশিষ্ট্য কী ছিল, মানে এই আইনটাই কী ছিল অ্যাকচুয়ালি শোনো। এই আইনটাতে ছিল জাতীয়তাবাদী বিপ্লবী সংগঠন, মানে সেই সময় স্বাধীনতা আনার জন্য বিভিন্ন রকম জাতীয়তাবাদী সংগঠন তৈরি হয়েছিল, মানে বিভিন্ন বিপ্লবী সংগঠন তৈরি হয়েছিল, ঠিক আছে, ইংরেজদের বিরুদ্ধে। সেই সমস্ত সংগঠনগুলোকে প্রতিহত করার জন্য এই আইনটা আনা হয়েছিল ব্রিটিশ সরকারের পক্ষ থেকে। মনে থাকবে কি বললাম? রাওলাট আইনটা পাস হয় হচ্ছে 1916 সালে 18ই মার্চ। আর এই আইনটার মূল উদ্দেশ্যটাই ছিল সেই সময় ভারতীয় যে সমস্ত বিপ্লবী সংগঠনগুলো ছিল সেগুলোকে বন্ধ করে দেয়া বা তাদেরকে ধরে নিয়ে গিয়ে জেলে ভরে দেয়া। এটাই ছিল রাওলাট আইনের মূল উদ্দেশ্য। তো এই রাওলাট আইনের বিরুদ্ধে তোমার প্রতিবাদ করার জন্য 1919 সালে একটা ঘটনা ঘটে, মানে প্রচুর মানুষ এক জায়গায় জড়ো হয়, যেটা ইতিহাসে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নামে পরিচিত। এটা কিন্তু তোমরা সবাই শুনেছ। সেটাও কত সালে হয়েছে তাহলে? 1919 সালে হয়েছে, পাঞ্জাবে হয়েছিল। মনে থাকবে। এই রাওলাট আইনের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য মানুষ জড়ো হয়েছিল। সেখানে কি করেছিলেন? জেনারেল ও ডায়ার, মানে সেই সময় ব্রিটিশদের একজন আর্মি জেনারেল বলতে পারো, তার নাম ছিল ও ডায়ার। এই ও ডায়ার কি করেছিল? ওই নৃশংস মানে যে সমস্ত অস্ত্রহীন মানুষ ছিল ওই সম্মিলনে, তাদের সবাইকে কিন্তু গুলি করে হত্যা করেছিল। এই ঘটনাটা ইতিহাসে কি নামে পরিচিত বললাম? এই ঘটনাটাকে বলা হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তাহলে 1919 সালে কিন্তু দুটো ঘটনা ঘটছে। একটা হচ্ছে রাওলাট আইন, আর রাওলাট আইনের বিরুদ্ধে ভারতীয়দের সংগঠন বা প্রতিবাদ করতে গিয়ে যে ঘটনাটা ঘটেছিল সেটার নাম হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। বোঝা গেল কি বললাম? এবার আমরা চলে যাব পরের কোশ্চিনে। বুঝতে পারছো কথাগুলা? না আস্তে ধীরে ধীরে বলতে হবে? একটু বলো। আর একটু ধীরে বলতে হবে না? ঠিক আছে, আচ্ছা ঠিকই আছে, আচ্ছা ঠিক আছে, বোঝা যাচ্ছে? ঠিকই আছে স্যার। আচ্ছা ঠিক আছে। একজন একটু একটু কমেন্ট করবে, মানে বলবে, কারণ কি বলো তো, একা একা পড়ানো ঠিকঠাক হয় না, ঠিক আছে? সামনে তো তোমরা নেই, বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে এটা আমাদের একটা কোশ্চিন চলে গেল। পরের যে কোশ্চিনটা আছে দেখো, পরের কোশ্চিন হচ্ছে আমাদের সম্রাট অশোকের উত্তরসূরি কে ছিলেন? মানে সম্রাট অশোক, উত্তরসূরি কথাটার অর্থ কী? কেউ জানো উত্তরসূরি কথার অর্থ কী? আমরা বলি না আমাদের পূর্বপুরুষ, মানে ধরো আমি আছি, আমার বাবা, এটা হচ্ছে আমার বাবা হচ্ছে আমার উত্তরসূরি, মানে আমার বাবার থেকে আমি এসেছি। তাহলে সম্রাট অশোকের উত্তরসূরি মানে সম্রাট অশোকের বাবা কে ছিল, বা সম্রাট অশোক স্যার, হ্যাঁ বলো। বিন্দুসার। বিম্বিসার হ্যাঁ, নাকি? বিম্বিসার নয়, দুটো জিনিস ভুল করবে না, বিন্দুসার হবে, ঠিক আছে? বিন্দুসার, হ্যাঁ। বিম্বিসার হচ্ছে মৌর্য বংশের শাসক, সরি, বিম্বিসার হচ্ছে তোমার অন্যজন, এটা হচ্ছে বিন্দুসার, ঠিক আছে? তাহলে আমরা ঠিক এখানে আছে। যে জিনিসটা জানতে পারলাম যে বিন্দুসার এর ছেলের নাম কিন্তু অশোক, ঠিক আছে? বুঝতে পারলে? আমরা তাহলে একটা জিনিস জানতে পারলাম যে বিন্দুসারের ছেলের নাম হচ্ছে অশোক। আর তোমার উত্তরসূরি কথাটার অর্থ কি? উত্তরসূরি কথাটার অর্থ হচ্ছে আমার বাবা, মানে আমার বাবা থেকে আমি এসেছি, তাহলে আমার বাবাটা হচ্ছে উত্তরসূরি, ঠিক আছে? তারপরে দেখো, এই যে সম্রাট অশোকের কথা বলছি আমরা, সম্রাট অশোক কোন বংশের শাসক ছিল বলতে পারবে? মৌর্য বংশের। হ্যাঁ, মৌর্য বংশের শাসক ছিল। মৌর্য। হ্যাঁ, মৌর্য বংশের হ্যাঁ, শাসক মৌর্য ছিল। আর এই সম্রাট অশোক ছিল, আমরা বলতে পারি সেই সময়কার যে সমস্ত বিখ্যাত শাসক ছিল তাদের মধ্যে একজন। বোঝা গেল কি বললাম? এখানে যদি তোমাদের আরও একটা কোশ্চেন আমি জিজ্ঞাসা করি যে সম্রাট অশোক কোন ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন? বৌদ্ধ ধর্ম। হ্যাঁ, কারণ সম্রাট অশোকের সময় আমাদের গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এবং শ্রীলঙ্কা, মায়ানমার, নেপাল, এই সমস্ত দেশে কিন্তু বৌদ্ধ ধর্ম ব্যাপক প্রসার লাভ করেছিল। বোঝা গেল কি বললাম? সেই জন্য আমরা সম্রাট অশোককে বলতে পারি যে তিনি বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন, ঠিক আছে?
এবার আমরা চলে আসি পরের কোশ্চেনে কি আছে দেখি। আরও কিছু ইনফরমেশন আছে, শোনো অশোক সম্পর্কে। কারণ অশোক আমি বললাম প্রাচীন ভারতের একজন বিখ্যাত রাজা। তো তার সময় একটা যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধটার নাম হচ্ছে কলিঙ্গের যুদ্ধ। নাম শুনেছো সবাই? কত সালে হয়েছিল বলতে পারবে? 326। না, আর কেউ জানো? 200 ওরকম কিছু। হ্যাঁ, 261 বিসি। ঠিক আছে, 261। 261 বিসিতে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধের ফলে অশোকের মধ্যে একটা পরিবর্তন দেখা গিয়েছিল। কি পরিবর্তন দেখা গিয়েছিল বলতে পারবে কেউ? এই যুদ্ধে অনেক মানুষ মারা গেছিল, যে শর্মার অশোক ঠিক করেছিল যে আর কোনো যুদ্ধ করবে না। হ্যাঁ একদম, মানে তিনি কি করলেন যে অনেক মানুষ তো মারা গেছে, তার হৃদয়টা মানে মানুষের মৃত্যু দেখে তার হৃদয়টা অন্যরকম পরিবর্তন হয়ে গেল। তিনি হয়ে গেলেন যুদ্ধনীতি ত্যাগ করলেন, দিয়ে বৌদ্ধ ধর্মের প্রতি একবারে আকৃষ্ট হয়ে গেলেন। বোঝা গেল কি বললাম? এবার আমরা চলে আসি, তাহলে এই কোশ্চেনটা হয়ে গেল। পরের কোশ্চেন চলে আসি। ভারতবর্ষে একটা মরুভূমি আছে, সেই মরুভূমিটার নাম কেউ বলতে পারবে? থর। হ্যাঁ, থর মরুভূমি। কোথায় আছে বলো তো আমাদের, কোন রাজ্যে? রাজস্থানে। রাজস্থান। এবার একটা কথা তোমাদের এখানে কোশ্চেনটা আছে যে থর মরুভূমি পাকিস্তানে কি নামে পরিচিত। মানে থর মরুভূমিটা ভারতবর্ষে শুরু হলেও তার শেষ প্রান্তটা কিন্তু পাকিস্তানে আছে। বোঝা গেল কি বললাম? যেমন আমাদের ধরো একটা নদী যখন বিভিন্ন দেশের ওপর দিয়ে, একটা নদী যখন দুটো তিনটে দেশের ওপর দিয়ে প্রবাহিত হয়, এক একটা জায়গায় এক এক রকম নাম। যেমন আমাদের এখানে যেটার নাম গঙ্গা, সেটা যখন বাংলাদেশে চলে যাচ্ছে হয়ে যাচ্ছে পদ্মা, তাই না? ঠিক একই রকমভাবে থর মরুভূমি ভারতবর্ষে তো নাম হচ্ছে থর মরুভূমি, সেই মরুভূমিটার নাম পাকিস্তানে কি বলতে পারবে কেউ? কোশ্চেনটা এটাই ছিল। তো এর অ্যান্সারটা হচ্ছে চলিস্থান। কি বললাম মনে থাকবে? চলিস্থান মরুভূমি। পাকিস্তানি ভাষায় থর মরুভূমিকে বলা হয় চলিস্থান মরুভূমি। ঠিক আছে, এবার দেখো এই যে থর মরুভূমি রয়েছে আমাদের ভারতবর্ষে, এটাকে আরেকটা নামেও আমরা জানি, সেটার নাম হচ্ছে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট। কি মনে থাকবে? অনেক সময় পরীক্ষায় কোশ্চেন এসছে যে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট কাকে বলা হয়, তখন তোমাদের অ্যান্সার করতে হবে থর মরুভূমিকে। বোঝা গেল? আশা করি বোঝানো গিয়েছে। এতগুলা ইনফরমেশন তোমরা জেনে গেলে এই কোশ্চেন থেকে, যে থর মরুভূমি ভারতবর্ষে অবস্থিত, ভারতবর্ষের রাজস্থান রাজ্যে অবস্থিত। এই থর মরুভূমিতে পাকিস্তানে গিয়ে তার নাম হয়ে যাচ্ছে চলিস্থান মরুভূমি। আর থর মরুভূমিকে ভারতে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামেও পরিচিত। ঠিক আছে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু তোমাদের মনে রাখতে হবে। চলে যাব পরের কোশ্চেনে। দেখো এবার একজন ভাস্কো ডা গামা কত সালে ভারতবর্ষে এসেছিলেন, এটা হচ্ছে আমাদের কোশ্চিন। বলতে পারবে? 1498 স্যার। হ্যাঁ 1400। হ্যাঁ 1498 সালে, হ্যাঁ একদম ঠিক। 1498 সালে ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসেন। তোমাদের এবার আমি জিজ্ঞাসা করব যে তিনি কোন দেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন। তিনি তো ভারতীয় ছিলেন না, কোন দেশ থেকে এসেছিলেন? পর্তুগিজ থেকে। হ্যাঁ, পর্তুগিজ থেকে তিনি ভারতবর্ষে এসেছিলেন। কোন রাস্তা দিয়ে এসেছিলেন কেউ বলতে পারবে? খাইবার গিরিপথ। না, এই তো ভুল করলেন। খাইবার। তিনি তো সমুদ্রতে আসলো, তা খাইবার গিরিপথ তো ওপরে জম্মু কাশ্মীরের ওখানে আছে, ওখানে তো সমুদ্রই নেই। তিনি এসেছিলেন আমাদের কালিকট। ইন্ডিয়ান, হ্যাঁ কালিকট বন্দরে এসেছিলেন, একদম নিচে। ঠিক আছে, কালিকট বন্দরে তিনি ইন্ডিয়ান ওশিয়ান হয়ে মানে সমুদ্রপথে এসেছিলেন। ঠিক আছে, এই ভাস্কো ডা গামা ভারতবর্ষে আসার ফলে কি হয়েছিল, ভারতের সঙ্গে পর্তুগিজের একটা সমুদ্রপথ তৈরি হয়ে গিয়েছিল। তার আগে পর্যন্ত কেউ সমুদ্রপথে যাতায়াত করতো না। ঠিক আছে, এবার গুরুত্বপূর্ণ কিছু তথ্য জেনে নাও তোমরা। আমি বললাম যে ভাস্কো ডা গামা ভারতবর্ষে এসেছিল কত সালে? 1498 সালে। কোথা থেকে এসেছিলেন? পর্তুগিজ থেকে এসেছিলেন। ভারতবর্ষের যে বন্দরে এসে উঠেছিলেন সেই বন্দরটার নাম ছিল কালিকট বন্দর, এই পয়েন্টটাও মনে রাখবে। আর ভারতবর্ষে আসার ফলে তিনি ভারত আর পর্তুগিজ বা ইউরোপের মধ্যে একটা জলপথ স্থাপিত হয়। বোঝা গেল কি বললাম? এই প্রত্যেকটা পয়েন্ট তোমার এখান থেকে মনে রাখবে। দেখো এই তোমার ভাস্কো ডা গামা সম্পর্কে যদি কোনো কোশ্চিন হয়, এই পয়েন্টের বাইরে আর কোনো কোশ্চিন হবে না। ঠিক আছে, আমি এই কোশ্চেনগুলো এইভাবেই অ্যানালাইসিস করে করে লিখে রেখেছি খাতায়, তোমাদের সঙ্গে আলোচনা করছি। এবার তোমাদের পরের কোশ্চেনটা শোনো। বলছে পেনিসিলিন কে আবিষ্কার করেন? ছোটোবেলায় পড়ে এসেছো, বলো পেনিসিলিন কে আবিষ্কার করে?
আলেকজান্ডার ফ্লেমিং আবিষ্কার করে, নাম শোনোনি? পেনিসিলিন আবিষ্কার করেছিলেন আলেকজান্ডার ফ্লেমিং। 7-8ও ছিল ওই কোশ্চেনটা, শুনেছ কেউ? তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে পেনিসিলিন আবিষ্কার করেন হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। তিনি একজন স্কটিশ বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, এবার আমরা চলে আসি পরের কোশ্চেনটা, দেখি কী রয়েছে। একজনের নাম করব, ঠিক আছে? নামটা শোনো আগে, কর্নাম মালেশ্বরী। ঠিক আছে, কর্নাম মালেশ্বরী, ইনি ভারতের একজন খেলোয়াড়। তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? বলতে পারবে কেউ? কর্নাম মালেশ্বরী, ইনি একজন ভারতীয় খেলোয়াড়, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তো এর সঠিক উত্তরটা দেখো, তোমরা অনেক কিছু জানো না, আজকে যখন প্রথম আলোচনা হচ্ছে এই কোশ্চেনটা আবার যখন রিপিট হবে তখন কিন্তু তোমাদের অটোমেটিক মনে পড়ে যাবে। এই কর্নাম মালেশ্বরী হচ্ছে ভার উত্তোলনের সঙ্গে যুক্ত। মানে ভার উত্তোলন মানে বুঝতে পেরেছো? যেটা আমরা ওয়েট লিফটিং বলি, মানে দুই পাশে ডাম্বেল লাগানো থাকে মাঝ থেকে চাগায়, যেটা অবশ্যই বুঝতে পেরেছো তোমরা। এই ভার উত্তোলন খেলার সঙ্গে যুক্ত, তিনি একজন ভারতীয় ভার উত্তোলনকারী। ঠিক আছে, চলে আসি পরের কোশ্চিনে। ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে মানে টিবি ডে, টিউবারকুলোসিস মানে টিবি বা বাংলায় যেটাকে যক্ষ্মা বলি, যক্ষ্মা দিবস আমরা কবে পালন করি, মানে কোন দিন পালন করি? আমরা যেমন যুব দিবস পালন করি, স্বাধীনতা দিবস পালন করি, যক্ষ্মা দিবস কত তারিখে পালন করি? কারোর জানা আছে? জানা নেই? তো দেখো, এটা হবে হচ্ছে 24শে মার্চ, মনে থাকবে। যক্ষ্মা দিবস আমরা পালন করি, যক্ষ্মার ইংলিশে বলা হয় টিবি। ঠিক আছে, তো এটা আমরা পালন করি হচ্ছে 24শে মার্চ। বলতে পারবে কেউ যক্ষ্মা কী ঘটিত রোগ? ভাইরাস, ব্যাকটেরিয়া না ছত্রাক ঘটিত রোগ? বলতে পারবে? বলো, যক্ষ্মাটা কী ঘটিত রোগ? কোশ্চেন ভাইরাস। না, যক্ষ্মা হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ঠিক আছে, এবং ব্যাকটেরিয়াটার নামটাও তোমরা শুনে রাখো, মনে রাখার চেষ্টা করবে, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। কী বললাম? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এটা হচ্ছে যক্ষ্মা রোগের ব্যাকটেরিয়ার নাম। ঠিক আছে, তাহলে যক্ষ্মা বা টিবি এটা হচ্ছে একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এবার চলে আসো পরের কোশ্চেনে, দেখি কী রয়েছে। পরের কোশ্চেন হচ্ছে, এটা তোমরা সবাই পারবে, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? দামোদর। সবাই জানো নিশ্চয়, বাকিরা জানো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এবার তোমাদের কোশ্চেন হচ্ছে, আচ্ছা এবার তোমাদের যে কোশ্চেনটা আমি জিজ্ঞাসা করব, যে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয়? কোশি নদী। হ্যাঁ, কোশি হচ্ছে রাইট অ্যান্সার। মানে বাংলার দুঃখ বলা হয় দামোদরকে, আর বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। কেন দুঃখ বলা হয় কেউ বলতে পারবে, যে কি কারণে আমরা একে বাংলার দুঃখ বলি বা বিহারের দুঃখ বলি এই নদীগুলাকে? কেউ বলতে পারলে না? দেখো শোনো, কারণ এখন আমাদের বিভিন্ন বাঁধ তৈরি হয়ে গেছে, তাই না হলে এই দামোদর নদী আমাদের কি করতো, মাঝে মধ্যেই বন্যা, মানে অল্প বৃষ্টি হতো আর বন্যা হয়ে যেত। বোঝা গেল কি বললাম? এদের বৈশিষ্ট্য ছিল এই যে কোশি নদী বলো বা দামোদর নদী বলো, অল্প জলেই বন্যা হয়ে যেত। বোঝা গেল কি বললাম? তার জন্য এদেরকে আমরা বাংলার দুঃখ বলি দামোদরকে, আর বিহারের দুঃখ বলি কোশিকে। ঠিক আছে, পরের কোশ্চিনে চলে আসো। পরের কোশ্চিনটা বলা আছে, বা কোশ্চিনটা ছিল, ধমনী বহন করে যে রক্ত। আমাদের দেহে দুই ধরনের কিন্তু রক্তের বাহক রয়েছে, একটাকে আমরা বলি শিরা আর একটাকে বলি ধমনী। তা ধমনীর মধ্যে কি ধরনের রক্ত প্রবাহিত হয় বলো কেউ? লোহিত রক্ত। না, তোমাদের অ্যান্সারটা এরকমভাবে দিতে হবে যে শুদ্ধ রক্ত না বিশুদ্ধ রক্ত, না মানে মানে অক্সিজেনযুক্ত রক্ত না কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত। মানে একটা দূষিত রক্ত, একটা বিশুদ্ধ রক্ত, কোনটা প্রবাহিত হয়? বিশুদ্ধ রক্ত বহন করে। একদম, মানে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। ঠিক আছে, সবাই শুনতে পেলে যে ধমনীর মধ্যে বিশুদ্ধ রক্ত, তাহলে ব্যতিক্রম আর একটা কী আছে বললাম? শিরা। তাহলে শিরার মধ্যে কি হবে? দূষিত রক্ত হবে। আর দূষিত রক্ত বা বিশুদ্ধ রক্ত কিভাবে আমরা ডিফাইন করি, সেটা হচ্ছে কি, যে রক্তের মধ্যে অক্সিজেন থাকে তাকে বলি বিশুদ্ধ রক্ত, যে রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে তাকে বলি আমরা দূষিত রক্ত। ঠিক আছে, তাহলে ধমনীর মধ্যে যে রক্তটা থাকবে সেটা কি যুক্ত রক্ত হবে?
অক্সিজেনযুক্ত রক্ত। অক্সিজেন যুক্ত রক্ত। হ্যাঁ, তোমার অনেক সময় বিশুদ্ধ রক্ত না থেকে ওখানে থাকবে অক্সিজেনযুক্ত রক্ত, আর শিরার মধ্যে হবে হচ্ছে অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত। ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা চলে গেলাম পরের কোশ্চেনে। এবার দেখি, ভারতের সংবিধান প্রথম কত সালে সংশোধন হয়েছিল? সংশোধন মানে অ্যামেন্ডমেন্ট যেটা আমরা বলি। ঠিক আছে, কত সালে প্রথম অ্যামেন্ডমেন্ট হয়েছিল বলতে পারবে কেউ? ভারতের সংবিধান কত সালে প্রথম অ্যামেন্ডমেন্ট বা সংশোধন হয়েছিল? তো এর অ্যান্সারটা হবে 1951 সালে। মনে থাকবে সবারই, 1951 সালে। এবার যেটা তোমাদের আমি জিজ্ঞাসা করব, সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভালো করে ভেবে বলবে। 1951 সাল, বুঝতেই পারছো 47 সালে স্বাধীন হচ্ছে। জওহরলাল নেহেরু। একদম, পণ্ডিত জওহরলাল নেহেরু সেই সময় প্রধানমন্ত্রী ছিলেন। কারণ তিনি তো যতদিন মৃত্যু না হয়েছে ততদিন প্রধানমন্ত্রী ছিলেন। তিনি 62তে মারা গিয়েছেন, এটুকু মনে রাখতে পারবে। তার 62-র আগে যা ঘটনা হবে সব কিন্তু তোমার পণ্ডিত জওহরলাল নেহেরুর আন্ডারে পড়বে। ঠিক আছে, এই যে আমি বললাম যে প্রথম যে সংশোধনটা হয়েছিল কত সালে বললাম? 1951 সালে। আর সেই সময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম বলা হলো পণ্ডিত জওহরলাল নেহেরু। এবার এই যে সংশোধনটা হয়েছিল, এখানে কি সংশোধন করা হয়েছিল সেটা শুনে রাখো। এখানে বাক স্বাধীনতা এবং অভিব্যক্তির দুর্ব্যবহারযোগ্য, মানে আমাদের সংবিধানে কিন্তু আমাদের বাক স্বাধীনতা দেয়, মানে আমরা আমাদের কথা আমরা বলতে পারি। ঠিক আছে, তোমার মন যা চাচ্ছে তুমি বলতে পারো। এর ফলে কি হতো, মানুষকে আর কন্ট্রোল করা যাচ্ছে না, মানুষ যেখানে সেখানে যা ইচ্ছা বলে যাচ্ছে। বোঝা গেল? তো এর দুর্ব্যবহার শুরু হয়ে গেল, যে বাক স্বাধীনতা রয়েছে মানে আমি যাকে ইচ্ছা গাল দিতে পারি, আমি রাস্তায় বার হয়ে যাকে ইচ্ছা গাল দিতে পারি, এটা হচ্ছে বাক স্বাধীনতা হয়ে গেল। তার মানে বাক স্বাধীনতা দুর্ব্যবহার হচ্ছে। তখন রেস্ট্রিকশন করে দেওয়া হলো যে বাক স্বাধীনতা রয়েছে বলে এটাই নয় তুমি যেখানে ইচ্ছা যা ইচ্ছা বলতে পারবে। তোমার বাক স্বাধীনতা রয়েছে, তবে সেটার একটা ভ্যালিড পয়েন্ট থাকতে হবে। তুমি কাউকে গালাগালিজ করছো, তার মানে কিন্তু তোমাকে তোমার বিরুদ্ধে কোনো রকম মানে অ্যাকশন নেওয়া যেতে পারে। বোঝা গেল কি বললাম? মানে মানুষের সংবিধানে বাক স্বাধীনতা দিয়েছে, তো এই বাক স্বাধীনতাটা যাতে কি হয়, দুর্ব্যবহার না করতে পারে মানুষ, তার জন্য এই 1951 সালে সংশোধনটা করা হয়েছিল। ঠিক আছে, পরের কোশ্চিন চলে আসো। এই কোশ্চেনটা তোমরা বলবে যে 1 জিবি সমান কত এমবি? এটা সবাই জানো, কোশ্চেনটাও পরীক্ষায় এসছে। 1024 এমবি। হ্যাঁ, 1024 এমবি। এবার তুমি আমাকে বলবে 1 জিবি সমান কত কেবি? বলতে পারবে? 2048। 2048 কেবি। 1 জিবি সমান বলেছে, 1 জিবি সমান 1000 এমবি। আর 1 এমবি সমান কত কেবি? 1024। 1024। তাহলে ওইটা দেখো, ওর সঙ্গে এখানে কিন্তু লেখা রয়েছে গিগাবাইট হলো একক। আচ্ছা, এটা তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে এখানে আমি ভুল লিখেছি। যাই হোক, 1 জিবি সমান কত কেবি, এটা তোমরা পরে কিন্তু একটু মনে করে দেখে নেবে নেটে। ঠিক আছে, এটা ছেড়ে দিলাম তোমাদের। ঠিক আছে, আমরা যেটা কোশ্চেন ছিল সেটা 1 জিবি সমান 1024 এমবি, এটা হয়ে গেল। তোমাদের আমি কোশ্চেন জিজ্ঞাসা করেছিলাম 1 জিবি সমান কত কেবি, সেটা তোমরা ডাটাটা নেটে দেখে নেবে। চলে আসো পরেরটাই। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন আছে চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? বলতে পারবে কেউ? চাঁদের কক্ষপথে পৌঁছানো প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি? এটার নাম হচ্ছে লনা 10। ঠিক আছে, নামটা মনে রাখবে, লনা 10। স্যাটেলাইটগুলোর নাম এরকমই হয়, লনা 10। এবং এটা চাঁদের কক্ষপথে পাঠানো হয়েছিল কত সালে? 1966 সালে। এবং পাঠিয়েছিল কোন দেশ? সেটা হচ্ছে রাশিয়া। তাহলে এখান থেকে দুটো তিনটে জিনিস জানতে পারলাম। চাঁদের কক্ষপথে প্রথম যে কৃত্রিম উপগ্রহটা পাঠানো হয় তার নাম হচ্ছে লনা 10, এবং সেটা পাঠানো হয়েছিল 1966 সালে। এবং
এটা পাঠিয়েছিল কোন দেশ? রাশিয়া পাঠিয়েছিল। ঠিক আছে, তারপরে দেখি পরের কোশ্চিন। পরে একজনের নাম বলবো, নামটা শোনো, মিলানিনী সারাভাই। ঠিক আছে, সারাভাই, মিলানিনী সারাভাই, ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? কোশ্চেনগুলা আমাদের এইগুলা স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ে। কি নাম বললাম? মিলানিনী সারাভাই, ইনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? এটা তোমরা জানো না, শোনো রাখো। এ হচ্ছে শাস্ত্রীয় নৃত্যশিল্পী। ঠিক আছে, শাস্ত্রীয় নৃত্যশিল্পীর সঙ্গে যুক্ত। পরে চলে আসো। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো, ডু অর ডাই, যেটাকে বাংলায় বলা হয় করেঙ্গে মরেঙ্গে, ঠিক আছে, এই উক্তিটি কার? বলে ফেলো। মহাত্মা গান্ধীর। হ্যাঁ, মহাত্মা গান্ধীর উক্তি, ডু অর ডাই, খুব ফেমাস একটা উক্তি। ঠিক আছে, এই যে উক্তিটা, এই উক্তিটা দিয়েছিল মানে কোন আন্দোলন চলার সময়, বলতে পারবে কেউ? এটা যখন গান্ধীজির কুইট ইন্ডিয়া মুভমেন্ট মানে ভারত ছাড়ো আন্দোলন চলছিল, সেই সময় তিনি এই ডাকটা দিয়েছিলেন। বোঝা গেল কি বললাম? মানে সেই সময় গান্ধীজি এই ডাকটা দিয়ে যে আন্দোলনটা শুরু করেছিলেন, সেই আন্দোলনটার নাম হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট, মানে ভারত ছাড়ো আন্দোলন। কত সালে ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল? 1942 সালে। ডেটটাকেও মনে রাখতে হয় এখানে, 8ই আগস্ট 1942 সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু করার সময় গান্ধীজির বিখ্যাত উক্তিটার নামই হচ্ছে ডু অর ডাই। বোঝা গেল কি বললাম? মানে তখন তিনি বলে দিলেন যে হয় স্বাধীনতা, না হলে মৃত্যুবরণ। ঠিক আছে, পরে চলে আসো। সুনামি কেন হয়? সুনামি তো হয়, তার কারণ কি বলতে পারবে কেউ? সুনামি কেন হয়? সুনামি কেন হয়? শোনো, সুনামি হচ্ছে কি, সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয় তাহলে সুনামি হয়। আমরা যে যারা জিওগ্রাফি পড়েছো তারা জানো যে আমাদের গোটা পৃথিবীটা কিছু প্লেটের ওপর কিন্তু দাঁড়িয়ে আছে। অনেক সময় কি হয়, দুটো প্লেট কাছাকাছি চলে আসে, অনেক সময় কি হয় দুটো প্লেট দূরে চলে যায়, আবার একটা প্লেটের ওপর আরেকটা প্লেট উঠে পড়ে, এর ফলে কিন্তু আমাদের ভূমিকম্প হয়। ঠিক আছে, তো এই ঘটনাটাকেই যখন সমুদ্রের তলদেশে ঘটে তখন সেটা জলোচ্ছ্বাস হয়, যেটাকে আমরা সুনামি বলি। কত সালে আমাদের এখানে একটা সুনামি দেখা গিয়েছিল? কত সালে? 2004-এ। হ্যাঁ, 2004-এ। সকলে দেখো। 2009 না? না না, 4-এ। 2004-এ হয়েছিল। পুকুরের জল পর্যন্ত ওপরে বাড়িতে চলে এসেছিল নাকি? পুকুরের জল, কুয়োর জল, অনেকে দেখেছো? আমার মনে আছে কিন্তু 2004 মানে আমি দেখেছি। তোমাদের মনে আছে কি ঠিক নেই? 2004 মানে। ঠিক আছে, তো সুনামির মেন কারণটা কি বললাম? যে সমুদ্রের তলদেশে যদি ভূমিকম্প হয়, মানে সমুদ্রের তলদেশেও তো প্লেট আছে, সেই প্লেটগুলা যদি একজন আরেকজনের কাছে চলে আসে বা দূরে সরে যায়, দাঁড়াও 1 মিনিট, তো এর কারণে কি হয়? সুনামি হয়। ঠিক আছে, চোখে আমরা যে লেন্স ব্যবহার করি, পরের কোশ্চেন, হ্যাঁ, চোখে যে আমরা লেন্স ব্যবহার করি তার মেন কাজটা কি? চোখে আমরা দেখবে একটা লেন্স পরি, এখন চশমার পরিবর্তে আমরা লেন্স ব্যবহার করছি, এর মেন কাজটা কি? লেন্সটা কেন ব্যবহার করা হয়? কাছের ও দূরের জিনিস দেখার জন্য। তো সেটা আমরা যদি মানে সায়েন্সের ভাষায় বলি, সেটাকে বলা হচ্ছে বলছি চোখের ফোকাল দূরত্বকে অদল বদল করা। মানে চোখের মধ্যে যে ফোকাল লেন্থ আমরা যেটাকে এফ বলি, ছোট হাতের এফ বলা হয় সায়েন্সে, ঠিক আছে, এই ফোকাল লেন্থটাকে বাড়া কমা করায়। তুমি যখন দূরের বস্তু দেখছো তখন বাড়িয়ে দিচ্ছে, কাছের বস্তু দেখছো কমিয়ে দিচ্ছে, এটাই হচ্ছে লেন্সের কাজ। বোঝা গেল কি বললাম? পরের কোশ্চেন চলে আসো, দেখি কি আছে। এটা কোথায় বসানো হয় বলো তো? লেন্সটা আমাদের কোন অংশের ওপর বসানো হয়? আমরা যে চোখে লেন্সটা লাগাই সেটা হচ্ছে, বলো। সিলিয়ারি বডি বা সাসপেন্সরি লিগামেন্ট। না, ওটা বলছি না, মানে কোন অংশে মানে লেন্সটা করা হয়, কর্নিয়ার ওপরে। বোঝা গেল কি বললাম? আমাদের যে চোখের কর্নিয়া রয়েছে না, এই অংশে কিন্তু লেন্সটাকে প্রতিস্থাপন করা হয়। ঠিক আছে, আর এর কাজটা তো তোমরা বললেই যে ফোকাল দূরত্বটাকে বাড়ানো কমানোর মাধ্যমে কোনো একটা বস্তুকে সঠিকভাবে দেখতে সাহায্য করে। ঠিক আছে,
এবার বলবে চার মিনার, নাম শুনেছ নিশ্চয়ই, এটা কোন রাজ্যে অবস্থিত আমাদের ভারতবর্ষে? হায়দ্রাবাদ। হ্যাঁ একদম, হায়দ্রাবাদে অবস্থিত হচ্ছে চার মিনার। এবার বলতে হবে তোমাদের, এখানে এই চার মিনারটা হচ্ছে কি একটা একজনের মানে স্মৃতিসৌধ, মানে বুঝতে পেরেছো, মানে মৃত্যুর মানে কবর রয়েছে, কার রয়েছে বলতে পারবে বাংলা কথায় বললে? মানে কোন রাজার বা কোন শাসকের কবর রয়েছে এই চার মিনারের মধ্যে? শোনো, সেটা হচ্ছে কি মোহাম্মদ কুলি কুতুব শাহা। মনে থাকবে, মোহাম্মদ কুলি কুতুব শাহা এই চার মিনারটা তৈরি, সরি এর রয়েছে না, আমি ভুল বললাম, এটা তৈরি করেছেন হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহা চার মিনারটা। ঠিক আছে, আরেকবার রিপিট করছি তোমাদের, ভুল হয়েছে আমার, যে চার মিনারটা হচ্ছে হায়দ্রাবাদে অবস্থিত এবং এটা তৈরি করেন হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহা। অনেক সময় পরীক্ষায় কোশ্চেন আসে যে চার মিনার কে তৈরি করেন, ঠিক আছে, তো এটা আমাদের অ্যান্সার হবে হচ্ছে মোহাম্মদ কুলি কুতুব শাহা। এবার পরের কোশ্চেন চলে আসো। প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ কত সালে খেলা হয় এবং কোন কোন দেশের মধ্যে খেলা হয় বলতে পারবে কেউ? আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ, তার আগে পর্যন্ত কোনো আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়নি। শোনো, এটা পারবে না তোমরা, শোনো, এটা হচ্ছে কানাডা ও আমেরিকার মধ্যে খেলা হয়েছিল। আজকে দেখো কানাডা বা আমেরিকা কারোর মনে হয় ক্রিকেট টিম নেই, আছে কারোর ক্রিকেট টিম নেই সেরকম। কানাডা এবং আমেরিকার মধ্যে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল, সেটা হচ্ছে 1844 সালে, এবং সেই ম্যাচে কিন্তু কানাডা বিজয়ী হয়েছিল, মানে জয়ী হয়েছিল। ঠিক আছে, মানে প্রথম আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেছিল কারা কারা? কানাডা ও আমেরিকা। ঠিক আছে, পরে দেখো একটা ইম্পর্টেন্ট কোশ্চিন আছে, কোণার্কের সূর্য মন্দির, নাম শুনেছ সবাই, কোণার্কের সূর্য মন্দির কে তৈরি করেন বলতে পারবে না কেউ? কোণার্কের সূর্য মন্দির, যেটাকে আমরা সূর্য মন্দির বলি ভারতবর্ষে, ঠিক আছে, এটি কে তৈরি করে? সঠিক অ্যান্সার হচ্ছে প্রথম নরসিংহ দেব। প্রথম নরসিংহ দেব কোণার্কের সূর্য মন্দির নির্মাণ করেন, মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা। ঠিক আছে, এখান থেকে আর যে পয়েন্টগুলো তোমরা মনে রাখবে, এই যে প্রথম নরসিংহ দেবের কথা বলছি, তিনি যে বংশের শাসক ছিলেন সেই বংশটার নাম হচ্ছে গঙ্গা বংশ। মনে থাকবে এটা, যে প্রথম নরসিংহ দেব ছিলেন গঙ্গা বংশের শাসক, তিনি কোণার্কে সূর্য মন্দির তৈরি করে। এটা বর্তমানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত, মানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় কিন্তু এর নাম রয়েছে। আর এই যে কোণার্কের সূর্য মন্দির বলছি, ভারতবর্ষের 7খানা আশ্চর্যের মধ্যে, মানে সপ্তম আশ্চর্য বলে একটা কথা আছে, তার মধ্যে একটি, যেমন তাজমহল রয়েছে, তো সেরকম কোণার্কের সূর্য মন্দির ওই সপ্তম আশ্চর্যের মধ্যেও একটি। তাহলে কি কি জিনিস জানতে পারলে এখান থেকে? কোণার্কে সূর্য মন্দির তৈরি করে হচ্ছে প্রথম নরসিংহ দেব। এই প্রথম নরসিংহ দেব ছিল হচ্ছে গঙ্গা বংশের শাসক। কোন বংশের শাসক বললাম? গঙ্গা বংশের শাসক। এই ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে কিন্তু কোণার্ক সূর্য মন্দিরের নাম রয়েছে, এবং ভারতবর্ষে যে সপ্তম আশ্চর্য, মানে 7খানা আশ্চর্য জিনিস রয়েছে তার মধ্যে একটা হচ্ছে কোণার্কের সূর্য মন্দির। ঠিক আছে, এবার আমরা চলে আসি, কোশ্চেনটা ছিল 2014 সালের লোকসভা নির্বাচন কততম লোকসভা নির্বাচন ছিল? তারপরে আবার একটা হয়ে গেছে অলরেডি, বলতে পারবে 2014 সালেরটা কততম লোকসভা ছিল? পারবে না? 2014 সালের যে লোকসভা নির্বাচন হয়েছিল সেটা হচ্ছে 16তম লোকসভা ছিল। বোঝা গেল? তাহলে বর্তমানে যে লোকসভাটা হলো, মানে শেষ যে লোকসভা, এটা কততম লোকসভা হয়েছে? 17তম। কত সালে হয়েছে? লোকসভার ভোট কবে হলো? 24-এ হলো না 23-এ হলো? 24-এ। হ্যাঁ, 2024-এ হয়েছে। ঠিক আছে, 14-র পরে, ও 14-র পরে তাহলে আমাদের অনেকগুলাই হয়ে গেছে, তাই তো? দাঁড়াও আগে হিসাব করে নিই, 17 হবে না 18 হবে? আগে দেখো, 14টা যদি 16 নম্বর হয়, 5 বছর পর পর হচ্ছে,
তাহলে 19 হয়ে যাবে 18তম। হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা কিন্তু 18তম। ঠিক আছে, পুরাতন কোশ্চেন, বুঝতেই পারছো এটা রেলের কোশ্চেন বললাম আমি। 16 সালের কোশ্চেন মানে 14 সালের কোশ্চেনটা পরীক্ষায় এসছে। তাই তোমাদের কিন্তু কাউন্ট করে নিতে হবে, যে কোনো একটা মনে রেখে দাও, তারপর তুমি কাউন্ট করবে। 14 সালেরটা যদি তোমার মনে থেকে যায় তাহলে তুমি কিন্তু কাউন্ট করতে পারবে যে কোন সালে কোনটা কত নম্বর হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার চলে আসো পরের কোশ্চেনটাই। একটি এককোষী প্রাণীর উদাহরণ দাও। বলতে পারবে একটা এককোষী প্রাণীর উদাহরণ? অ্যামিবা, প্যারামোসিয়াম। অ্যামিবা, তারপর হচ্ছে প্যারামেসিয়াম। ঠিক আছে, এগুলা হচ্ছে এককোষী প্রাণীর উদাহরণ। তারপরে দেখো পরের কোশ্চেন, এখানে বেশি ডিটেলসে নেই এগুলাই। ফসিল বা জীবাশ্ম সংক্রান্ত অধ্যয়নকে আমরা কি বলি? ফসিল বা জীবাশ্ম বলো। পলিএন্টোলজি। পলি, প্যালিএন্টোলজি। হ্যাঁ হ্যাঁ, পলি